সমস্যাটা আসলেই জটিল, শুধু প্রকট নয়, জটিলও। ব্যাপারটা হচ্ছে আমাদের দুই ধরনের অপুষ্টি আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন আমরা যেটা বলি, পুষ্টির অভাব, আর একটা হচ্ছে অতিপুষ্টি বা ওবেসিটি। তো সুতরাং আমাদের দুটোকেই ফাইট করতে হবে। তবে আগে যেহেতু অপুষ্টিটাই আমরা, পুষ্টির অভাব যেটা সেটা প্রকট ছিল এবং সেটার এফেক্ট, দুইটারই এফেক্ট আছে প্রেগনেন্সির উপরে। তো আপনার অপুষ্টি মানে অভাব যেটা, সেখানে একটা হলো যে আপনার আসলে খাদ্যের অভাব, একটা গ্রুপ আছে যারা দারিদ্র কিংবা অন্যান্য কারণে খাবার পাচ্ছে না, ফুড সেফটি। আর একটা হচ্ছে যে খাদ্যের প্রকৃত ব্যবহার, মানে ওই যে আমরা যেভাবে বলি যে এটা ধুয়ে খাবেন না, ওটা মার ফেলবেন না, এই যে জিনিসগুলো আছে সেইখানে। আর আরেকটা রয়েছে যে আপনার সঠিক সময়ে সঠিক খাবারটা না খাওয়া, সেটাও আর একটা বিষয়। তো এগুলো সব মিলিয়ে এগুলো অপুষ্টি। আর কতগুলো ব্যাপার আছে যে মা নিজে অসুস্থ, ওনার কোনো কারণে খেতে পারছেন না, শারীরিকভাবে যেগুলোর প্রকৃত চিকিৎসা দরকার। তো এই তিনটা, একটা খাদ্যের প্রয়োজনীয় খাদ্য নাই, একটা হলো যে যথেষ্ট মানে মানগত গুণগত যেটা, আরেকটা হচ্ছে মার নিজস্ব শারীরিক অসুবিধার জন্য খেতে পারছেন না। মেইন এই জিনিসগুলো আমাদের, এই জিনিসগুলো বা এই মূল কারণগুলো আপনি চিহ্নিত করেছেন। আসলে কি ধরনের পরিণতি হতে পারে মোটা দাগে যদি আমরা চিন্তা করি? মানে আমাদের অপুষ্টির কারণ পরিণতি তো সাংঘাতিক। একটা হলো যে আমরা যদি একটা বলি যে প্রেগনেন্সিতে একটা সার্টেন ওজন গেইন করতে হবে, তাই না? একটা মেপে দেওয়া আছে যে এতটুকু ওজন অন্তত বাড়তে হবে। তো সেইখানটায় সেই ওজনটা বাড়ছে না। তো ওজন না বাড়লে মানে অ্যাজ ওয়েল পুষ্টির ঘাটতি, তাহলে কি হচ্ছে, শিশু এফেক্টেড হচ্ছে, বা বাচ্চাটা বাড়তে পারবে না প্রয়োজনীয় যে সমস্ত যেগুলো আছে। এছাড়া মার উপরে যে এফেক্টগুলো পড়ে, যেমন হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, যারা অপুষ্টিতে ভোগেন তাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ডায়াবেটিস হওয়া, তারপরে শিশু পেটের ভিতরে না বাড়া, আরেকটা হচ্ছে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, অপরিণত শিশু প্রসব, ইনফেকশন বেশি হওয়া, মানে একটা জটিল প্রক্রিয়া তখন সৃষ্টি হয়ে যায়। তো সুতরাং সেই দিকটা খেয়াল রাখতে হবে। অন্য খাবারের পরিমাণ প্লাস সাপ্লিমেন্ট। আমরা বলছি যে প্রেগনেন্সিতে আগে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিতাম। হ্যাঁ, আমরা জানতাম যে প্রায় 70% মানে 70% আয়রন ডেফিসিয়েন্সি। কিন্তু এখন আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছে, যে পরিসংখ্যানটা অনেক সুন্দর করে বললেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন ডেফিসিয়েন্সি ইন নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং উইমেন তাদের 30%। তাহলে বাকিগুলো যেখানে ভিটামিন এ, আয়োডিন, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টের একদম প্রকট হয়ে উঠেছে যে এগুলো আমাদের প্রয়োজন। তো সেইখানেই কিন্তু আমাদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের প্রবেশ। এবং এইখানে শুধু আমরা যে অনুপুষ্টির ঘাটতি পুরাতে পারবো তা না, এটা একটা অপূর্ব মিথস্ক্রিয়া বলি আমরা, একটা টার্ম অনেক সময় আমার খুব প্রিয় শব্দ, সেই জিনিসটা হয়। সেটা কি হয় যে আমরা এইগুলোর ঘাটতির পাশাপাশি যেটা হয় বাংলাদেশে যেটা বলা হয় লো বার্থ ওয়েট, মানে একটা হলো অপরিণত শিশু প্রসব, একটা হচ্ছে কম ওজনের শিশু প্রসব। তো বাংলাদেশ চ্যাম্পিয়ন, অলমোস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে কম ওজনের শিশু প্রসবের, এবং এটার ফলাফল তো ভালো নয়। কম ওজনের শিশু প্রসব হলে যেমন বাচ্চার মৃত্যুহার বেশি হয়, ঠিক একইভাবে এই বাচ্চাগুলো ভালো করে বাড়তে পারে না, এবং লং টার্মে এদের ডায়াবেটিস, নানান মারাত্মক সমস্ত অসুখ হতে পারে, ক্রনিক ডিজিজেস। তাহলে এই হারটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে দ্রুত। এবং আমরা যেটা দেখতে পারলাম সেই মিথস্ক্রিয়ায়, যে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ইমপ্রুভমেন্টের সাথে সাথে 13% লো বার্থ ওয়েট রিডিউস করতে পারছে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট যে কম্বিনেশনটা দেওয়া হয় প্রেগনেন্সিতে। সব কিছু মিলে অনেক কিছু আছে ওটার ভিতরে, যার ফলে আমরা মানে শুধু রক্ত স্বল্পতা প্রিভেনশন নয়, আমরা অন্যান্য বিষয়গুলো, মায়ের যেমন উপকার হচ্ছে ঠিক একইভাবে লো বার্থ ওয়েট যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেটা কমাতে পারবো।